ভোট কক্ষের সংখ্যা চূড়ান্ত করতে চলছে ইসির বৈঠক। ভোট আয়োজনে নির্বাচনী কর্মকর্তাদের আরও গুরুত্ব দেওয়ার আহ্বান। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, 16 দিন ধরে নিবিড় পর্যবেক্ষণে, উন্নতি হলেই নেওয়া হবে লন্ডনে। চট্টগ্রাম বন্দরে প্রতিদিন 2 থেকে 3 কোটি টাকা চাঁদাবাজি হয়, দাবি নৌ উপদেষ্টার। অনেকটাই কমিয়েছে অন্তর্বর্তী সরকার। নরসিংদীর রায়পুরায় আধিপত্য নিয়ে দুপক্ষের সংঘর্ষে 1 জন নিহত, গুলিবিদ্ধ সহ আহত 10 জন হাসপাতালে। সক্ষমতার ধারে কাছে উৎপাদন হয় না চট্টগ্রামের ভান্ডালজুরি পানি শোধনাগারে, রাষ্ট্রের প্রায় 2000 কোটি টাকা গচ্চা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট হবে। এই উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। ওই ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন তিনি। সোমবার নির্বাচন ভবনে এইসব তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। তফসিল বিষয়ে সিইসির ভাষণের রেকর্ড প্রসঙ্গে সচিব বলেন, প্রধান নির্বাচন কমিশনার তফসিলের বিষয়ে ভাষণ দেবেন। এটি 10 ডিসেম্বর রেকর্ড করা হবে। এ বিষয়ে বিটিভি এবং বেতারকে ইসির পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে সর্বোচ্চ চেষ্টা করছে নির্বাচন কমিশন। নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানাতে 10 ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে ইসি। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, বৈঠকটি কখন শেষ হবে সেটি জানতে চাই, এবং ভোট কক্ষ প্রসঙ্গে কি ধরনের সিদ্ধান্ত আসতে পারে সেটা জানতে পেরেছেন কিনা, পাশাপাশি সিইসি ভাষণ দেবেন তফসিল প্রসঙ্গে, সে বিষয়ে আর কি বিস্তারিত তথ্য রয়েছে? দেখুন, প্রধান নির্বাচন কমিশনার যে ভাষণটি দিবেন তফসিল নিয়ে, সেটি রেকর্ড হবে আপনার 10 ডিসেম্বর এবং বিটিভিকে তার জন্য চিঠি দেওয়া হয়েছে। এবং কিছুক্ষণ আগে যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে ভোট কক্ষ নিয়ে, সেখানে ভোট কক্ষের চূড়ান্ত সংখ্যা নিয়ে আলোচনা হয়েছে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে। এই সকল বিষয় এবং প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ, রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ, তফসিল ঘোষণার আগে সকল বিষয় নিয়ে এই মুহূর্তে কথা বলছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। আমরা সরাসরি চলে যেতে চাই সেখান থেকে নিশ্চয়ই বিস্তারিত আরো তথ্য জানা যাবে। 5 দিন অথবা 7 দিনের জন্য যাদের ডেভেলপমেন্ট হবে পুলিশ বাহিনী অথবা সেনাবাহিনী বা আনসার বাহিনীর, তাদের নিবন্ধনটা পরবর্তীতে থাকবে। কিন্তু সরকারি চাকরিজীবী এবং যারা আইনি হেফাজতে আছেন তাদেরটা 15 দিনের ভিতরে কমপ্লিট করতে হবে। এই আর তফসিল ঘোষণা সংক্রান্ত বাকি যখনই আমি কিছু জানতে পারবো আপনাদের কাছে আবার এসে জানিয়ে দেবো। সাধারণত যেদিন রেকর্ড হয় বা এর আগে দেখেছি স্যার যে রেকর্ডের দিনই স্যার তফসিল ঘোষণা হয়। আমি আপনাদেরকে বলেছি যে রেকর্ডিং এর বিষয়বস্তু এবং কখন করবেন এটা সম্পর্কে আমার ধারণা নেই। আমি যখনই দেখুন, আপনারা আমাকে জিজ্ঞাসা করেছেন 10 তারিখে রেকর্ড করা হবে কিনা, আমি বললাম যে হ্যাঁ হবে, কিন্তু বিষয়বস্তুটা কি এটা এবং কখন করবেন এটা স্যারের উপরে ছাড়েন। আমি জানলেই আপনাদেরকে আবার জানিয়ে দেবো। রাষ্ট্রপতির কাছে এখনো পর্যন্ত আমার কাছে সময়টা জানানো হয়নি। আমি আশা করছি যে কালকে নাগাদ জানানো যাবে। আমি ভাই আপনাদেরকে সাথে সাথে জানিয়ে দেবো। আপনারা, আমি এত কৃপণ না। ভোটের প্রস্তুতি, যে তফসিল ঘোষণার প্রস্তুতি শেষ আপনাদের? তফসিল ঘোষণার জন্য তো প্রস্তুতি, শোনেন, সেই প্রস্তুতিটা তো শুরু থেকে 24শে নভেম্বর গত বছরের থেকে তো শুরু করা হয়েছে এবং এটা ধারাবাহিকভাবে একটু 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 করে আজকে এই পর্যন্ত এসছে। যখনই নতুন কোনো কিছু আসছে তখন বলা হচ্ছে। সিভিল সার্ভিসের কথা জিজ্ঞেস করেছিলেন, তারা এসে আমাদেরকে জানিয়ে গেছে যে সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশন থেকে যে যতটুকু সহযোগিতা প্রয়োজন তার থেকে বেশি ছাড়া কম করা হবে না, এইটাই। এখন আপনি যদি জিজ্ঞেস করেন যে কি ধরনের সহযোগিতা, এটা হচ্ছে যে অবস্থানগত ভিত্তিতে যে সহযোগিতা যখন প্রয়োজন হবে তাদের, মানে কি বলে, সরকারি চাকরিজীবী হিসেবে যার যতটুকু করার সুযোগ আছে সেটা করবে। আপনারা জেনে থাকলেন সেটা আপনার ব্যাপার, আমার জানা নেই। ধন্যবাদ।
স্যার একটা প্লিজ স্যার একটা লাইন আপনার মুখ থেকে আজকে শুনতে চাই, কালকে আর বিরক্ত করবো না। একটা লাইন যদি বলার মতন থাকে বলবো, না হলে তফসিলের জন্য যে আপনারা পুরো প্রস্তুত এবং সম্পন্ন করেছেন সব কাজ শেষ ভোটের তফসিলের জন্য আমরা ম্যানুয়াল, আচ্ছা শেষেরটুকু বলি, ম্যানুয়াল প্রিন্টিং এখনো হয়নি। তার কারণ হচ্ছে যে আমরা এখনো 3টা বিষয় আইন লেজিসলেটিভ ডিভিশন থেকে এখনো পাইনি, আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে পাইনি। একটা হচ্ছে যে আপনার আরপিও লাস্ট অ্যামেন্ডমেন্ট, যেটা নির্বাচন পরিচালনা বিধিমালা এবং রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণ বিধিমালার সংশোধনী, এই 3টা এখন আমরা হাতে পাইনি। এটা 3টা পেলেই আপনার ম্যানুয়ালটা প্রিন্টিংয়ে দেওয়া যাবে। দিস ইজ ওয়ান। আর আপনি বলছেন যে নির্বাচনের জন্য প্রস্তুতি, হ্যাঁ আমাদের অবস্থানগতভাবে যে প্রস্তুতিটা ছিল, এবং আপনারা জানেন যে ভোটার তালিকা আমরা চূড়ান্ত করে লিঙ্ক দেওয়া হয়েছে উপজেলা লেভেল পর্যন্ত। এখন সেই লিঙ্ক অনুযায়ী তারা কাজ করছেন। আর বাকিটুকু তো আরও কিছু কাজ আছে, যেমন রেজিস্ট্রেশনের পরবর্তীতে আইসিপিভি এবং আপনার ওসিভি ওয়াটারমার্ক করে ভোটার তালিকাগুলোকে ফাইনালাইজ করার এই কাজটা আরো পরে হবে। ঠিক আছে, ধন্যবাদ। একটা প্রশ্ন কতগুলো আর কয়টা একটু বলি স্যার, প্রশ্নটা স্যার আমি একটা জিনিস জান, আইনেই বলা আছে তফসিল ঘোষণার পরে আইন শৃঙ্খলা বাহিনী হোক, পুলিশ প্রশাসন যেই থাক, কমিশনের কথা, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিসের উপযোজক হয়ে এসে আপনাদের বলা যে কমিশনকে সহযোগিতা, এই ধরনের নজরে এই প্রথম দেখলাম। আগে দেখতাম সরকার প্রধান যে বিগত 15 বছর যে সরকার ছিলেন তারাই তাদেরকে ডেকে নিয়ে এসে একটা ব্রিফ দিতেন যে আমি যেটা বলবো সেটা শুনবেন। আসলে তারা আসার এই কারণটা কি? আমি তো মনে করি আমি একটু বলি, আরেকটা অ্যাড করি স্যার একসাথে। এবং যতটুকু জেনেছি যে কমিশন যে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রয়েছে, নির্বাচন কমিশন, তাদের মধ্যে থেকেই যারা ক্যাপাবল মনে করছেন তাদেরকে ওটা রিটার্নিং অফিসার করে একটা নীতিগতভাবে একটা সিদ্ধান্ত আছে ইন্টারনাল যত জানি। সেই ক্ষেত্রে তাদেরকে প্রতিবাদ জানাতে আসলেন যে ডিসিদের বাইরে কোনো রিটার্নিং অফিসার করা যাবে না, এই বিষয়ে আপনার। আমি আপনাদেরকে প্রথমে বলেছি তারা এসেছিলেন বলতে যে তারা সার্বিক সহযোগিতা প্রদান করবেন। কেউ যদি এসে বলেন এখানে তো আইনগত বাধা নেই এবং অতীতে করেননি বলে নতুন করে করা যাবে না, এরও কোনো প্রতিবন্ধকতা নেই। কাজে অতীতে আসেননি বলে এখন আসা যাবে না। অতীত তো অনেক কিছুই ঘটেনি যেটা এবার ঘটতেছে। আউট অফ কান্ট্রি ভোটিং তো অতীতে হয়নি, এবার হচ্ছে। এখন কোনটা হলে কেন হয়নি অতীতে এবং এখন হচ্ছে কেন, এই ব্যাখ্যাটা মনে হয় আপেক্ষিক। এটা বোধহয় আলোচনার বিষয় না। যেটা হচ্ছে সেটা ভালো হলে ভালো বলি, আর যেটা হচ্ছে সেটা যদি ভালো না হয় তাহলে আপনারা সেটা সরাসরি বলেন এটা ভালো হয়নি। কিন্তু কেন হয়নি অতীতে এবং কেন হচ্ছে এখন, এই তুলনামূলক বিশ্লেষণটা আমার মনে হয় যে যৌক্তিক না। ধন্যবাদ। আমরা শুনছিলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে ব্রিফ করছিলেন ইসি সচিব। চলে যাচ্ছে পরের খবরে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সব বাহিনী তাদের প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন জানুয়ারির মধ্যে প্রশিক্ষণ শেষ হবে। সরকারি সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান সুষ্ঠু এবং উৎসবমুখ নির্বাচনের জন্য সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্বাচনের সময় আইন শৃঙ্খলা বাহিনী বডি ক্যামেরা ব্যবহার করবে বলে জানান উপদেষ্টা। বলেন ভোটের দিন প্রতিটি কেন্দ্রে যেন বিদ্যুৎ থাকে সেটি নিশ্চিত করা হবে। এ সময় রংপুরে মুক্তিযুদ্ধ এবং তার স্ত্রীর হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। কোনো রাজনৈতিক দলের নির্বাচন কেন্দ্রিক কর্মসূচি পালনে বাধা নেই বলেও জানান তিনি। আমাদের এই ইলেকট্রিসিটির ক্ষেত্রে বলছি যে প্রতিটা কেন্দ্রে যেন ইলেকট্রিসিটি ব্যবস্থা থাকে। যদি কোনো কেন্দ্রে না থাকে, আপনারা জানেন যে এবার ভোটার কিন্তু 7:30 থেকে 4:30 পর্যন্ত, আগে হতো 8টা থেকে 4টা পর্যন্ত, আধা ঘন্টা বেড়ে গেছে। আর এই সময় সূর্যের আলো পরেও কিন্তু আমাদের ভোট গণনা তো করতে হবে। এই জন্য যেই এলাকায় ইলেকট্রিসিটি না থাকে ওই এলাকায় অল্টারনেটিভ কি লাইটিং এর ব্যবস্থা করা যায়। আর যেখানে ইলেকট্রিসিটি থাকে যে ইলেকট্রিসিটি এনশিওর করতে হবে যেন ইলেকট্রিসিটি ওই সময় থাকে। চট্টগ্রাম বন্দর থেকে প্রতিদিন গড়ে 2 থেকে 3 কোটি টাকা চাঁদাবাজি হয়। এসব বন্ধের উদ্যোগ নেওয়ার কারণে বিদেশি কোম্পানির কাছে বন্দর পরিচালনার দায়িত্ব দেওয়ার বিরোধিতা করা হচ্ছে, এমন মন্তব্য করেছেন নৌ শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন।
সকালে সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ের 1 বছরের কার্যক্রম এবং অর্জন সম্পর্কে জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি। উপদেষ্টা বলেন, অতীতে চট্টগ্রামের মেয়রদের সিটির চেয়ে বন্দরের দিকে নজর বেশি ছিল। বিগত 15-16 বছর শ্রমিক নিপীড়নের কোনো বিহিত করা হয়নি। মালিক শ্রমিক সম্পর্ক তৈরিতে মন্ত্রণালয় কাজ করছে জানিয়ে তিনি বলেন, নারীদের কর্মঘণ্টা 5 ঘণ্টা করার বিষয়টি সম্পূর্ণ রাজনৈতিক। নির্বাচন সময় মতো হবে জানিয়ে উপদেষ্টা আরও বলেন, বিগত সরকারের সময় নির্বাচন সুষ্ঠু হয়নি বলে নির্বাচন নিয়ে জনগণের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অনেকটাই অপরিবর্তিত রয়েছে। গত 16 দিন ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে দেশি বিদেশি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন তিনি। বেগম জিয়ার স্বাস্থ্যের বিষয়ে আনুষ্ঠানিকভাবে সবশেষ ব্রিফিং করা হয়েছিল শনিবার। ওদিন হাসপাতালের বাইরে মেডিকেল বোর্ডের সদস্য এবং বিএনপির নেতা AJM জাহিদ হোসেন বলেন, বিমান ভ্রমণে শারীরিকভাবে সক্ষম না হওয়ার কারণেই খালেদা জিয়াকে লন্ডনে নিতে দেরি হচ্ছে। গত 23 নভেম্বর নিউমোনিয়া আক্রান্ত হওয়ার পর খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়, পরে রাখা হয় নিবিড় পর্যবেক্ষণে। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রমের সঙ্গে যুক্ত আছেন। লন্ডন থেকে ঢাকা এসে প্রতিদিনই হাসপাতালে বিএনপি চেয়ারপারসনকে দেখতে যাচ্ছেন তিনি। এবার সরকারি অর্থের অপচয় নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন। চট্টগ্রাম নগরীর অনেক এলাকায় নিয়মিত পানি না থাকলেও দক্ষিণ চট্টগ্রামের ভান্ডালজুড়ি পানি শোধনাগার প্রকল্পে গ্রাহক পাচ্ছে না ওয়াসা। দিনে 6 কোটি লিটার পানি সরবরাহের সক্ষমতা থাকলেও চাহিদা কম থাকায় উৎপাদন হচ্ছে মাত্র 25 লাখ লিটার। সংশ্লিষ্টদের মতে, যথাযথ সমীক্ষা ছাড়া প্রকল্প শুরু করায় 2 বছরও এটি পূর্ণ সক্ষমতায় উৎপাদনে যেতে পারেনি। 2016 সালে বোয়ালখালীর ভান্ডালজুড়িতে পানি সরবরাহের জন্য প্রকল্প নেয় চট্টগ্রাম ওয়াসা। এতে আনোয়ারা, কর্ণফুলী, বোয়ালখালী ও পটিয়া পৌরসভার প্রায় 10,000 মানুষকে পানি দেওয়ার পরিকল্পনা ছিল। এছাড়াও CUFL, কাফকো, কোরিয়ান এফিজেড সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানেও পানি সরবরাহের কথা ছিল। 2023 সালে শুরু হয় পানি সরবরাহের কাজ। এরই মধ্যে প্রায় 133 কিলোমিটার পাইপলাইন স্থাপন করা হয়েছে। কিন্তু নানা প্রচারণা সত্ত্বেও 2 বছরেও ওয়াসা কাঙ্ক্ষিত গ্রাহক পায়নি। ওয়াসার কর্মকর্তারা জানান, এ পর্যন্ত লক্ষ্যের মাত্র 30% সংযোগ দেয়া হয়েছে। প্রতিদিন 6 কোটি লিটার পানি উৎপাদনের সক্ষমতা থাকলেও বর্তমানে উৎপাদন হচ্ছে মাত্র 40 লাখ লিটার। তো এই প্রকল্পের আওতায় আমরা একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট যেটার ক্ষমতা 6 কোটি লিটার, তারপরে আমরা প্রায় 130 কিলোমিটার পাইপলাইন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন সহ আর 2টা জায়গায় 2টা উপজেলাতে আমরা কাভারেজের জন্য 2টা রিজার্ভার করছি। 13টি শিল্প প্রতিষ্ঠান পানি নেয়ার আগ্রহ দেখালেও কাজ শেষের পর কেবল CUFL ছাড়া আর কোনো প্রতিষ্ঠানের সাড়া মেলেনি। এখানে তো আমাদের একটা পেমেন্টের প্রশ্ন আসে, যে আমাদের এখানে তো আমাদের পানির একটা দর আছে, যে আমরা যে পানিটা দিব এটা 18 টাকা করে আপনার পার 1000 লিটার। তো এই কারণে কিছু লোকজন এখনও একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। তো আমাদের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকলেও যে পুরো এলাকাগুলোতে কিন্তু তারা যথেষ্ট উৎসাহ দেখাচ্ছে, আস্তে আস্তে কানেক্টেড হচ্ছে। এটা একটু টাইম লাগবে। প্রকল্প গ্রহণে সরকারি কর্মকর্তাদের উদাসীনতায় অপচয় বেড়েছে বলছেন সংশ্লিষ্টরা। 2000 কোটি টাকার এই পুরো টাকাটাই ঋণের অর্থে এই প্রকল্পটি সম্পন্ন করা হয়েছে এবং এই পুরো ঋণটি ওয়াসাকে পরিশোধ করতে হবে। এই ঋণ পরিশোধ করার জন্য চট্টগ্রামে যে রেভিনিউ আয় হয় সেখান থেকে এটা পরিশোধ করা ছাড়া ওয়াসার পক্ষে বিকল্প কিছু নাই। শুরুতে 1036 কোটি টাকায় অনুমোদিত এই প্রকল্পের খরচ বেড়ে দাঁড়ায় 1994 কোটি টাকায়। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, এই যে প্রকল্পটি, এটি তো আসলে একটি অসফল প্রকল্পই বলা যায়। এক্ষেত্রে এখন সংশ্লিষ্ট যারা আছেন এই প্রকল্প সংশ্লিষ্ট, তারা কি বলছেন এই প্রকল্পের আসলে ভবিষ্যৎ কি? না, এই প্রকল্পের ভবিষ্যৎ আসলে এখন কি সেটি স্বয়ং চট্টগ্রাম ওয়াসাই জানে না। কারণ আমরা চট্টগ্রাম শহরে দেখি যে পরিমাণ পানির প্রতিদিন প্রয়োজন হয় বিভিন্ন এলাকায়, সেই সমস্ত এলাকাতে কিন্তু ওয়াসা তাদের মানে প্রয়োজনীয় পানি সরবরাহ করতে পারে না। বিশেষ করে আমরা পতেঙ্গা সাগর উপকূল ধরে পতেঙ্গা বন্দর, তারপর হালিশহর, কাট্টলি, এই সমস্ত এলাকায় কিন্তু পাইপলাইন বসানো আছে, কিন্তু সেখানে পানি সরবরাহ করা এখনো ওয়াসার পক্ষে সম্ভব হয়নি। কিন্তু শহরের বাইরে প্রায় বোয়ালখালী উপজেলা এবং পটিয়া উপজেলাকে ঘিরে প্রায় 2000 কোটি টাকার এরকম একটি প্রকল্প
এবং সেখানে গ্রাহক পাওয়া যাচ্ছে না, এটি এক ধরনের নগরবাসীর সাথে বা যাদের আসলেই পানি দরকার তাদের সাথে প্রহসন বলে মনে করছে সংশ্লিষ্ট নগরবাসী এবং বিশিষ্টজনেরা। এবং তারা বলছেন যে যেই এলাকাটিতে পানির দরকার ছিল সেই এলাকাটিতে পানি না দিয়ে এইভাবে সরকারি টাকার অপচয়, অর্থাৎ এক ধরনের বলা যায় যে মানুষের সাথে রসিকতা বলেই তারা বলছেন। তো এই ক্ষেত্রে এই প্রকল্প সামনে আসলে কি হবে এবং নগরের বাইরে আমরা যেটি শুনছি যে কর্ণফুলী নদীর পাড়ে যে সিরিয়ার একটা আবাসিক এলাকা আছে যেটি দীর্ঘদিন ধরে পানির সংকটের কারণে অর্থাৎ লবণাক্ত পানির কারণে সেখানে আবাসন ব্যবস্থাপনা গড়ে তোলা যাচ্ছে না, সেখানে হয়তো এই প্রকল্প থেকে পানি দেওয়া হতে পারে এরকম একটি আলোচনা চলছে। এবং এর বাইরে আরও যে পটিয়া, কর্ণফুলী এবং বোয়ালখালী এই তিনটি পৌরসভা এলাকাকে এই যে প্রকল্প সেই প্রকল্পের আওতায় নিয়ে আসার জন্য চেষ্টা চলছে, যদিও সাধারণ মানুষের মধ্যে এখনো এই অর্থাৎ ওয়াসার পানি নেয়ার ব্যাপারে কোনো আগ্রহ খুব একটা নেই, কারণ এই প্রকল্পটিকে গ্রাহক পাচ্ছে না। এই দায় আসলে কেন তারা গ্রাহক ধরতে পারছেন না? কারণ হচ্ছে যে এলাকাটিতে আসলে এই প্রকল্পটি নেওয়া হয়েছে সেখানে সাধারণ মানুষজন ভূগর্ভস্থ পানি বা চাপকল ব্যবহার করে বা মোটর দিয়ে পানি তুলে তারা অভ্যস্ত, এবং তারা এই যে পানিটাকে কিনে ব্যবহার করতে হবে এই ধারণাটির সাথেই আসলে এই এলাকার মানুষজন পরিচিত না, যে কারণে আসলে সেখানকার মানুষজন, আমরা যেটি বলছিলাম যে এই প্রকল্পটিকে সঠিকভাবে রান করতে হলে অন্তত 10,000-এর মতো সংযোগ দরকার। সেখানে আমরা এখনো পর্যন্ত 1,500-এর মতো সংযোগ আবেদন জমা পড়েছে ওয়াসার কাছে, এরকম একটি খবর আমরা পেয়েছি। অর্থাৎ আরো প্রায় 8,500 গ্রাহকের ঘাটতি নিয়েই আসলে এখন এই প্রকল্পটি আদৌ সামনে চালু করা যায় কিনা বা এত টাকা ব্যয় একটা প্রকল্প ঠিক কেন এইভাবে করা হলো, সঠিক সম্ভাব্যতা যাচাই হয়েছে কিনা সেটি নিয়েও আসলে এক ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি সেখানে চলে যাচ্ছে। আরেকদিকে ঠিক একইভাবে ফসলের সেচ ব্যবস্থার উন্নতি ঘটিয়েছিলেন। তার ফলে যেটা হয়েছিল, বাংলাদেশের যেখানে একটি ফসল হতো সেখানে 2টি ফসল হওয়া হলো শুধু পানি সরবরাহ ঠিকভাবে পাওয়ার জন্য, সেচ সুবিধার জন্য। যেখানে 2টি হতো সেখানে 3টি ফসল হওয়া হলো শুধু সেচ সুবিধা পাওয়ার জন্য। এই বাংলাদেশ যেখানে দুর্ভিক্ষ হয়েছিল কয়েক বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়, সেখানে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা হলো, অল্প পরিমাণ হলেও আমরা বিদেশে খাদ্য রপ্তানি করতে সক্ষম হয়েছিলাম। প্রিয় ভাই বোনেরা, বললে অনেক বলা যায়, আমি অল্প অল্প কয়েকটি তোমাদের সামনে তুলে ধরতে চাই কেন, কি কারণে। তারপরে যদি আমরা দেখি, আমরা জানি তোমাদের সামনে এটিও আজকে আলোচনা হয়েছে, যখন খুব সম্ভবত এটি মাহদি আমিন ও উপস্থাপন করেছে তোমাদের সামনে, যে আমরা বিভিন্নভাবে বিভিন্ন সেক্টরে, তোমরা যেমন আছো, তোমাদের থেকে তরুণ যারা আছে, ছেলে মেয়ে তরুণ যারা আছে, সেটি শিক্ষিত হোক, অল্প শিক্ষিত হোক, অর্ধশিক্ষিত হোক, সব ধরনের মানুষ, শহরে থাকুক, গ্রামে থাকুক, সব ধরনের মানুষ কম বেশি বিভিন্ন রকম কর্মসংস্থানের তাদের সুযোগ সৃষ্টি করা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় আমরা দেখলাম, আজকে যে আমরা রেমিটেন্স নিয়ে গৌরব বোধ করি, আমাদের প্রায় 1.5 কোটির কাছাকাছি মানুষ, বিশেষ করে মধ্যপ্রাচ্যে 1 কোটির মতন মানুষ থাকেন, সেখান থেকে তারা কষ্টার্জিত অর্থ দেশে পাঠান, যেটি দিয়ে দেশের মানুষের বহু চাহিদা পূরণ করা হয়। এই যে রেমিটেন্স, এই যে মানুষগুলো সেখানে গিয়েছিল, এই মানুষগুলোর যাওয়ার উপায় বা ব্যবস্থা তৈরি করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন। এটা তোমরা জানো। ঠিক সেইটি ধরে আমরা অনেকগুলো পরিকল্পনা গ্রহণ করেছি, যে কোথায় কোথায় কোথায়, এবং নিশ্চয়ই তোমরা বাই নাও এটা শুনেছ, মাহদি আমিন নিশ্চয়ই তোমাদের সামনে বলেছে, এই মুহূর্তে 8 থেকে বছরে 10 লক্ষ মানুষ কর্মসংস্থানের জন্য বিদেশে যাচ্ছে। কিন্তু এই কর্মসংস্থানগুলো, যে কাজগুলোকে নিয়ে তারা যাচ্ছে, আমরা যদি বিভিন্নভাবে এই মানুষগুলোকে যদি আমরা বিভিন্নভাবে ট্রেনিং দিতে পারি, যেমন একটু আগে রিজভি ভাই বলেছেন একটি কথা, যে যেমন রিক্সা চালক,
আমি কালকে সোশ্যাল মিডিয়াতে দেখতে দেখতে হঠাৎ দেখলাম একজনকে জিজ্ঞেস করছে, এখন তো ঘুরতে ঘুরতে সবাই একটা জিনিস দেখে যে ঠিক আছে ওই যে বিভিন্ন জন বিভিন্ন জায়গায় যায়, আছে ভাই আপনি কাকে ভোট দিবেন, কাকে ভোট দিবেন, যে বিভিন্ন জন বিভিন্ন বলছে। তো আমি দেখলাম একজন মানুষকে মাঝ বয়সী থেকে হয়তো একটু বেশি হতে পারে, একজন গরিব মানুষকে জিজ্ঞেস করছে আপনি কি করেন, বলে আমি রিক্সা চালাই। কত বছর রিক্সা চালান? 35 বছর রিক্সা চালাই। প্রিয় ভাই বোনেরা, আমরা শুনছিলাম খামারবাড়িতে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভায় কথা বলছিলেন তারেক রহমান। আমরা চলে যাচ্ছি পরের খবরে। মানসিক এবং শারীরিক অক্ষমতা দেখিয়ে সিলেটের সরকারি চাকরি থেকে আগাম অবসর চাইছেন অনেক চাকরিজীবী। গত 2 বছরে বিভিন্ন স্তরের শতাধিক আগাম অবসরের আবেদন জমা পড়েছে। বিশিষ্টজনরা বলছেন বিদেশে স্থায়ী হওয়া, পদোন্নতির সুযোগ কমে যাওয়া সহ চাকরির প্রতি অনাস্থা থেকেই বাড়ছে এই প্রবণতা। সরকারি চাকরিতে 25 বছর পর স্বেচ্ছা অবসরের সুযোগ রয়েছে, কিন্তু এর আগে চাকরি ছাড়তে চাইলে দরকার হয় শারীরিক বা মানসিক অক্ষমতার প্রমাণপত্র। সিলেটে 2022 থেকে 2024 সাল পর্যন্ত বিভিন্ন দপ্তরের 110 জন আগাম অবসরের আবেদন করেছেন। এর মধ্যে 2024 সালেই করেছেন 52 জন, যাদের মধ্যে রয়েছেন পুলিশ, শিক্ষক সহ অন্য দপ্তরের চাকরিজীবীরা। 2022 সালে 16 জনকে অক্ষম ঘোষণা করা হয়েছিল বিভিন্ন শারীরিক মানসিক কারণে। 23 সালে করা হয়েছিল 15 জন এবং 24 সালে করা হয়েছিল 25 জনকে। প্রার্থীর আবেদনে উল্লেখিত অক্ষমতা সঠিক কিনা তা যাচাই বাছাইয়ের জন্য পাঠানো হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে ধরন অনুযায়ী গঠন করা হয় মেডিকেল বোর্ড। অ্যাপ্লিকেশনের ধরন অনুসারে আসলে ওনাকে আমরা কিভাবে ওনার যে শারীরিক যে সমস্যা অথবা মানসিক যে সমস্যা, কোন কোন বিভাগের ডক্টরদের অথবা প্রফেসরদের মতামত লাগবে, ওই ভিত্তিতে আমরা কমিটি করি। এমন অবসরের কারণ হিসেবে বিদেশে স্থায়ী হওয়ার প্রবণতা, পদোন্নতির সুযোগ কমে যাওয়া এবং ব্যক্তিগত ব্যবসা কিংবা বিনিয়োগে আর্থিক নিরাপত্তা খুঁজে নেওয়াকে প্রধান কারণ হিসেবে দেখছেন বিশিষ্টজনরা। যেখানে অলরেডি জনবল কম প্রতিষ্ঠানগুলোতে, তো সেই সমস্ত ক্ষেত্রে যখন কেউ আর্লি রিটায়ারমেন্টে যাচ্ছেন, এটা তো সেবা কেয়ার গিভিংয়ের সেবাদানের ক্ষেত্রে একটা বড় ধরনের একটা গ্যাপ তৈরি হচ্ছে। যারা অন্যায়ভাবে বা অবৈধভাবে বিভিন্ন ডকুমেন্টস দিয়ে জালিয়াতির মাধ্যমে তারা আবেদন করে থাকেন, যেগুলো আবার অনুমোদিত হয় না, সেটা তো নিশ্চয়ই একটা ফৌজদারি অপরাধ। ভুয়া কাগজপত্র তৈরি করে কেউ যেন এই সুযোগ নিতে না পারে, সেজন্য অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছে সহকর্মী রানা মজুমদার। রানা, এই যে 2022 থেকে 2024 পর্যন্ত 110 জন আগাম অবসরের আবেদন করেছেন এবং যেই কারণ বলছেন মানসিক কারণ, শারীরিক কারণ দেখাচ্ছেন স্বাভাবিক অবসরের আগে, এটির পেছনে কি অন্য কোনো কারণ রয়েছে? দেখুন, এই বিষয়টি নিয়ে আমরা সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি কিংবা সংশ্লিষ্ট আরও যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তো তারা যে বিষয়টি জানিয়েছেন যে অনেক ক্ষেত্রে আসলে বিদেশে যাওয়ার যে প্রবণতা, বিদেশে গিয়ে সেখানে স্থায়ী হওয়ার যে প্রবণতা, সেই বিষয়টি কিন্তু কাজ করে। পাশাপাশি তারা বলছেন যে অনেক ক্ষেত্রে সরকারি চাকরিজীবীদের অনেক ক্ষেত্রে পদোন্নতির ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। তো সেই পদোন্নতি না হওয়া, পাশাপাশি কাজের যে চাপ থাকে সেটি সামলানো এবং পারিপার্শ্বিক যে অন্যান্য বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো অনেকে সামলিয়ে উঠতে পারেন না। সেই কারণে আসলে অনেকে, পাশাপাশি আরেকটি বিষয় তারা উল্লেখ করেছেন যে চাকরির পাশাপাশি অনেকে ব্যবসা বাণিজ্য শুরু করেন। তো দেখা গেছে সেই ব্যবসা বাণিজ্যে অনেকের বেশি লাভ হওয়ার কারণে অনেকে কিন্তু এই সরকারি চাকরি থেকে আগাম অবসরের যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু তারা আবেদন করে থাকেন। এবং গত বছরে অর্থাৎ 2024 সালে কিন্তু সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে, প্রায় 50টিরও অধিক কিন্তু এক্ষেত্রে আবেদন জমা পড়েছিল। তো আমরা কথা বলেছিলাম যারা সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সঙ্গে, তারা বলছেন যে এই যে আবেদনগুলো জমা পড়ছে এর কিন্তু একটি নেতিবাচক ফলাফলও প্রভাব রয়েছে এবং তারা বলছেন এর নেতিবাচক প্রভাবগুলো হচ্ছে এই এমনিতেই আসলে সরকারের বিভিন্ন দপ্তরে কিন্তু জনবল সংকট রয়েছে। তো সেক্ষেত্রে যখন আরও কিছু সংখ্যক মানুষ তারা আগাম অবসরের জন্য আবেদন জানান, তখন কিন্তু আরও বেশি সংখ্যক পদগুলো খালি হয়ে যায়। এক্ষেত্রে আসলে যারা সেবাগ্রহী তারা থাকেন তাদেরকে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হতে হয়, কেননা কোনো একটি কাজ যখন আসলে দপ্তরে জনবল সংকট থাকে তখন সেই কাজটি যেই সময়ের মধ্যে হওয়ার কথা ছিল তার থেকেও কিন্তু আরও বেশি সময় লাগে। তো এই যে এভাবে আসলে যারা আবেদন করে থাকেন
আগাম অবসরের জন্য। তো তারা সঠিকভাবে আবেদন করেছেন কিনা, বিশেষ করে শারীরিক এবং মানসিক অক্ষমতার যে কাগজগুলো, যেই সার্টিফিকেটগুলো তারা দেখিয়ে থাকেন, সেগুলো যাতে করে আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয় সেই দাবিটুকু তারা জানিয়েছেন। এবং এক্ষেত্রে তারা বলছেন যাদের যেই কাগজপত্রগুলো যারা জমা দিবেন সেই কাগজপত্র যাচাই বাছাই করার পরে যদি দেখা যায় যে সেগুলোতে আসলে ভুলভ্রান্তি রয়েছে কিংবা কোনো ধরনের ভুয়া কাগজপত্র এক্ষেত্রে জমা দেওয়া হয়েছে, তাহলে তাদেরকে যেন বিভাগীয় শাস্তি পাশাপাশি ফৌজদারি কার্যবিধি অনুযায়ী যে ধরনের শাস্তির বিধান রয়েছে সেই শাস্তির আওতাধীন যাতে করে আনা হয়। এক্ষেত্রে আসলে এই অনেকে ভুয়া কাগজপত্র দেখিয়ে আবেদন করার যে এক ধরনের প্রবণতা, সেটি কিন্তু আসলে অনেক ক্ষেত্রেই কমে আসে। রানা, আপনাকে অনেক ধন্যবাদ এ বিষয়ে তথ্য দেওয়ার জন্য। নিরাপদ দুধ উৎপাদন এবং গ্রহণ বিষয়ে জনসচেতনতা বাড়াতে যাত্রা শুরু করেছে পুষ্টি কথা। ডেনমার্ক পররাষ্ট্র মন্ত্রণালয়ের ড্যানিডা গ্রিন বিজনেস পার্টনারশিপের সহায়তায় এটি বাস্তবায়িত হচ্ছে। যশোরের কেশবপুরে ভরত ভয়না মাধ্যমিক বিদ্যালয়ে অংশগ্রহণমূলক কার্যক্রমের মাধ্যমে এর যাত্রা শুরু হয়। এতে 600 শিক্ষার্থীর পাশাপাশি অংশ নেন স্থানীয় নারী, পুরুষ, দুগ্ধ খামারি এবং কৃষকরা। অনুষ্ঠানে স্বাস্থ্য বিষয়ক পরামর্শের পাশাপাশি স্থানীয়দের নিরাপদ দুধ সংরক্ষণের উপায়, জীবাণুমুক্ত রাখতে করণীয় এবং পুষ্টি বিষয়ক জ্ঞান দেওয়া হয়। এই প্রকল্পের অংশীদার হিসেবে আছে প্রাণ ডেইরি, আর্লে ফুডস, IDRN বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, SEGES ইনোভেশন এবং ড্যানিশ এগ্রিকালচার অ্যান্ড ফুড কাউন্সিল। জামালপুরের দেওয়ানগঞ্জে গ্যাস্ট্রিকের ওষুধ ভেবে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে দুজনের মৃত্যু হয়েছে। রাতে উপজেলার বানিয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এছাড়া সমগ্র বাংলাদেশে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।